সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা আইডাসকে। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। বাংলার বিশ্বাস ভঙ্গ করেছেন মমতা, কলকাতার ব্রিগেড ময়দানে বললেন নরেন্দ্র মোদী। বিশাল সমাবেশে হুঙ্কার, তৃণমূলের খেলা শেষ। মোদীর সমাবেশে তারকার মেলা, বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের সাবেক এমপি মিঠুন চক্রবর্তী। মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। কথায় কথায় খেলা হবে, খেলা হবে। মানুষ কি ফুটবল যে খেলবে? প্রায় $2 ট্রিলিয়ন বিশাল করোনা সহায়তা তহবিল অনুমোদন মার্কিন সিনেটে। প্রায় সব নাগরিকের অ্যাকাউন্টে যাবে $1400 চেক। দর্শক, এই সব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। বাংলার মা মাটি মানুষকে নিয়ে খেলা শেষ, এবার শুরু হবে আসল পরিবর্তন। কলকাতার ব্রিগেড ময়দানের মহাসমাবেশে এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গবাসীর বিশ্বাস নষ্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার উপর ভরসা করে স্বপ্ন ভঙ্গ হয়েছে বাংলার মানুষের। বলেন, দুর্নীতির খেলা চলছে বাংলা জুড়ে। হুমকি দেন, যা লুটতরাজ চালানো হয়েছে বিজেপি ক্ষমতায় এলে কড়ায় গণ্ডায় সেসবের হিসাব নেওয়া হবে। এ সময় মোদী অনুপ্রবেশ প্রসঙ্গও টেনে আনেন। বলেন, যে কোনো মূল্যে অনুপ্রবেশকারীদের ঠেকানো হবে। নির্বাচনী তফসিল ঘোষণার পর ব্রিগেডের এই সমাবেশ দিয়েই পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচার শুরু করলেন মোদী। রাজ্য বিজেপির দাবি, সমাবেশে 20 লাখের বেশি মানুষ যোগ দিয়েছে। जिन्होंने सोनार बांग्ला का संकल्प जरूर सिद्ध होके रहेगा। विश्वास बंगाल में स्थितियों को बदलने का, विश्वास बंगाल में निवेश बढ़ाने का, उद्योग बढ़ाने का, विश्वास बंगाल के पुनर्निर्माण का। নরেন্দ্র মোদীর সমাবেশ ঘিরে যেন তারকার মেলা বসে ব্রিগেড ময়দানে। সমাবেশ থেকেই বিজেপিতে যোগ দেন বলিউড তারকা মিঠুন চক্রবর্তী। ব্রিগেড মঞ্চে 70 বছর বয়সী এই শিল্পীকে উত্তরীয় পরিয়ে হাতে বিজেপির পতাকা তুলে সম্মান জানানো হয় রাজ্য দলের সভাপতি দিলীপ ঘোষের পক্ষ থেকে। পরে বিশাল জনসমাবেশে বক্তব্য দেন মিঠুন। বলেন, নরেন্দ্র মোদীর উন্নয়নের নীতির পথেই এখন হাঁটতে চায় বাংলার মানুষ। তার বক্তব্যের আগাগোড়ায় ছিল নাটকীয়তায় পরিপূর্ণ। নিজের চলচ্চিত্রের বিখ্যাত সব ডায়লগও দেন এ সময়। 2014 থেকে 16 সাল পর্যন্ত 2 বছর মিঠুন চক্রবর্তী ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার এমপি। কিন্তু সারদা চিটফান্ড কাণ্ডে বিতর্ক ওঠায় এমপি পদ ছাড়েন তিনি। বিজেপির নির্বাচনী দলে তিনি কি ভূমিকায় থাকবেন তা এখনো স্পষ্ট নয়। মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। আর সেটাই আমি। আমার নাম মিঠুন চক্রবর্তী। আমি যা বলি তা করে দেখাই। আমি জল ঢোড়াও নই, বেলে বোড়াও নই। আমি জাত গোখরো, এক ছোবলে ছবি। এবার কিন্তু এটাই হবে। দাদার প্রতি ভরসা রাখবেন, আমার কথায় বিশ্বাস রাখবেন। দাদা কখনো মুখ ফিরিয়ে পালিয়ে যায়নি। এদিকে তৃণমূল কংগ্রেসের জনপ্রিয়তা পাওয়া খেলা হবে স্লোগান নিয়ে কটাক্ষ করলেন বিজেপি নেত্রী চলচ্চিত্র তারকা লকেট চট্টোপাধ্যায়। তার দাবি, মানুষ কি ফুটবল নাকি যে তাদের নিয়ে তৃণমূল কংগ্রেস খেলবে? মানুষের জন্য ডেভেলপমেন্ট নেই, মানুষের জন্য কিছু করেনি, আর কথায় কথায় খেলা হবে, খেলা হবে। মানুষ কি ফুটবল যে খেলবে এদিক থেকে এদিক? এতদিন ডেভেলপমেন্ট করনি, এখন ভয় দেখিয়ে নতুন হচ্ছে খেলা হবে, খেলা হবে। দেখতে পাবেন 2রা মে ম্যাজিক হবে, ম্যাজিক। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে আবারও তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলে বাংলার পরিণতি হবে কাশ্মীরের মতো, বিতাড়িত হবেন হিন্দুরা, এমন দাবি বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর। ব্রিগেডের মহাসমাবেশে মমতা ব্যানার্জির বিরুদ্ধে মুসলিম তোষণের অভিযোগ করেন তিনি। এখানে তৃণমূল কংগ্রেস আর সিপিএম কংগ্রেসের তথাকথিত জোট তুষ্টিকরণ তোষণের রাজনীতি নিয়ে বাংলাকে আবার ভাগ করতে চায়। এই তৃণমূল কংগ্রেস যদি ফিরে আসে কোনোভাবে, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গ কাশ্মীর হবে এবং কাশ্মীরের পণ্ডিতদের যে অবস্থা হয়েছিল, পশ্চিম বাংলায় আপনাদের সেই অবস্থা, আমাদের সেই অবস্থা হবে।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম 2 দফার প্রার্থী ঘোষণা করল বিজেপি। 60টি আসনের মধ্যে 57টিতে প্রার্থীদের নাম প্রকাশ করেছে কেন্দ্রের ক্ষমতাসীনরা। এর মধ্যে অন্যতম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধেই নন্দীগ্রাম আসনে বিজেপির হয়ে লড়বেন তার একসময়ের প্রিয়ভাজন শুভেন্দু অধিকারী। আগেই প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত মিললেও শনিবার আসে চূড়ান্ত ঘোষণা। শুভেন্দুর দাবি অন্তত 50,000 ভোটের ব্যবধানে তিনি মমতাকে হারাবেন। 27 মার্চ থেকে 8 ধাপে হবে পশ্চিমবঙ্গ বিধানসভার 294 আসনে ভোটাভুটি। এর আগে শুক্রবার পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা দেয় তৃণমূল কংগ্রেস। আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে বাম কংগ্রেস ও আইএসএফ জোট। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে জয় পরাজয়ে বড় ব্যবধান গড়ে দিতে পারে মুসলিম ভোটাররা। বিধানসভার 294টির মধ্যে শতাধিক আসনে ফ্যাক্টর হিসেবে কাজ করবে মুসলিমদের ভোট। আসন্ন নির্বাচনে ভোটারদের সামনে ধর্মীয় দলসহ অনেক বিকল্প থাকায় এখন চলছে চুলচেরা বিশ্লেষণ। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে হঠাৎই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী। সম্প্রতি কলকাতায় বাম কংগ্রেসের সমাবেশে আনুষ্ঠানিকভাবে যোগ দেয় তার দল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট আইএসএফ। তারপর থেকেই মুসলিম ভোটারদের নিয়ে রাজ্যটিতে শুরু হয় নতুন হিসাব নিকাশ। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন পশ্চিমবঙ্গে প্রায় 2.5 কোটির বেশি মুসলিমের বাস, যা ভারতের জনসংখ্যার অনুপাতে তৃতীয় সর্বোচ্চ। 294 আসনের মধ্যে 102টিতেই জয় পরাজয়ের ব্যবধান গড়ে দিতে পারেন মুসলিম ভোটাররা। মুসলিমদের উন্নয়নে সবসময় গুরুত্ব দিয়েছেন মমতা ব্যানার্জি, তাই জনপ্রিয়তাও বেশি তার। অনেকের কাছে মমতাজ বেগম নামেও পরিচিত তিনি। 2006-এর নির্বাচনে যেখানে 56% মুসলিম সমর্থন পেয়েছে বামরা, সেখানে 2019-এ 65% ভোটারই সমর্থন দেয় তৃণমূলকে। সংবিধান কি রক্ষা করনা হয়, বাংলাকে বাঁচাতে এবং সংবিধান রক্ষায় তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় আনতে হবে। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি মুসলিম সম্প্রদায়ের জন্য অনেক কিছু করে যাচ্ছেন, এমনকি সব ধর্মের মানুষের প্রতি তিনি মানবিক। পরিসংখ্যান অনুযায়ী মালদা, মুর্শিদাবাদ ও উত্তর দিনাজপুরে হিন্দুর চেয়ে মুসলিম বেশি। এছাড়া উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া ও বীরভূমও মুসলিম অধ্যুষিত। এসব জেলায় নিজেদের জয় নিশ্চিত করতে অঙ্ক কষছে তৃণমূল, বিজেপি এবং বাম দলগুলো। ওয়াইসির মতো ধর্মীয় দলগুলো একক প্রার্থী দেওয়ার ঘোষণায় সুবিধাজনক অবস্থায় বিজেপি। যতই জোট করা হোক না কেন, সেগুলো জনগণের কল্যাণে কখনো কাজে আসেনি। এবারের নির্বাচনে আমরা বিজেপিকেই সমর্থন দেব। বাংলায় তারাই ক্ষমতায় আসবে। পশ্চিমবঙ্গে বিজেপি আসলেই হাঙ্গা দাঙ্গা শুরু হবে। নিজেদের স্বার্থেই আমরা তৃণমূলকেই ক্ষমতায় আনব। অন্য নির্বাচনের তুলনায় এবার মুসলিম ভোটারদের সামনে দল প্রচুর। তাই তারা কি বিহারের মতো ওয়াইসিকে বেছে নেবেন, নাকি বাম কংগ্রেস, বিজেপি অথবা তৃণমূল কংগ্রেসের দিকে ঝুঁকবেন, সেটাই দেখার। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। নেকাব ইস্যুতে আজ সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হবে গণভোট। জনসমাগম আছে এমন স্থানে মুখ ঢেকে রাখা নিষিদ্ধ করতেই এমন উদ্যোগ এসেছে। সরাসরি ইসলাম ধর্মের নাম উল্লেখ না করা হলেও অভিযোগ আছে ধর্মীয় বিদ্বেষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 2017 সালে বোরকা নিষিদ্ধে গণভোট অনুষ্ঠিত হলেও তা ধোপে টেকেনি, কিন্তু 2009 সালে গণভোটের মাধ্যমেই মিনার সম্বলিত মসজিদ নির্মাণ নিষিদ্ধ করে সুইজারল্যান্ড। দেশটির 86 লাখ বাসিন্দার মাত্র 5% মুসলিম, যাদের কেউই বোরকা পরিধান করেন না। গুটি কয়েক নারী হিজাব পরেন বা মুখ ঢাকা নেকাব পরেন। সাম্প্রতিক জরিপ অনুযায়ী দেশটির 49% মানুষ নিষিদ্ধের পক্ষে, বিরোধী 47%। 2011 সালে জনসম্মুখে পুরো মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ করে ফ্রান্স, ডেনমার্ক, অস্ট্রিয়া, নেদারল্যান্ডস ও বুলগেরিয়া। যুক্তরাষ্ট্রের প্রায় সব নাগরিক $1400 করে অর্থ সহায়তার চেক পাবেন। পরিবারের সব সদস্য আলাদা আলাদা করেই অর্থ পাবেন। বিপুল এই সহায়তার অনুমোদন দিয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের করোনা সহায়তা তহবিল পাশ করল মার্কিন সিনেট। শনিবার কংগ্রেসের উচ্চকক্ষে মাত্র 1 ভোটের ব্যবধানে $1.9 ট্রিলিয়ন এই বিল অনুমোদিত হয়। কোনো রিপাবলিকান সদস্যই এই বিলের পক্ষে সমর্থন দেননি। করোনা মহামারীতে এককভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। 5,37,000-এর বেশি মৃত্যু, আক্রান্ত প্রায় 3 কোটি মানুষ। 2 তালিকাতেই সবার উপরে দেশটি। কড়াকড়ি লকডাউনে অর্থনৈতিক ক্ষতিও অনেক মার্কিনীদের।
করোনার ক্ষতি কাটাতে এর আগে 2 দফায় অর্থ সহায়তা দেয় ট্রাম্প প্রশাসন। তবে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সবচেয়ে বড় সহায়তার প্রস্তাবটি তোলেন নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। কংগ্রেসের নিম্নকক্ষে অনুমোদনের পর শনিবার সিনেটে পাশ হলো $1.9 ট্রিলিয়ন বিলটি। বাইডেনের আশা, মহামারীর অর্থনৈতিক ক্ষতি থেকে জনগণকে মুক্তি দেবে এর সহায়তা। ৪৫ দিন আগে দায়িত্ব গ্রহণের সময় মার্কিন জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি রক্ষায় বড় একটি ধাপ পার করলাম আজ। এটা সহজ ছিল না, তবে অত্যন্ত প্রয়োজনীয় ছিল। গত 1 বছর ধরে মার্কিন জনগণ একা লড়াই করছে, দীর্ঘদিন বহু কষ্ট করেছে। এই প্যাকেজের সব পরিকল্পনাই তাদের দুর্ভোগ থেকে মুক্তির জন্য। সিনেটে পাশ হওয়া বিশাল প্যাকেজে সব খাতের জন্যই সহায়তার ব্যবস্থা রয়েছে। বার্ষিক $৭৫,০০০ কম আয় এমন প্রত্যেক নাগরিক পাবেন $১৪০০ চেক। পরিবারের সব সদস্য আলাদা করে পাবেন এর সহায়তা। সে হিসেবে যুক্তরাষ্ট্রের ৯০% মানুষই এ চেক পাবেন। এছাড়া সেপ্টেম্বর পর্যন্ত সপ্তাহে $৩০০ করে বেকার ভাতা পাবেন কর্মহীনরা। অবশ্য বেশি খরচের অভিযোগ তুলে একজন রিপাবলিকান সিনেটরও ভোট দেননি বাইডেনের বিলের পক্ষে। তাদের অভিযোগ, বিল পাশে পক্ষপাতমূলক আচরণ করেছেন প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট বাইডেন অভিষেক ভাষণে যা বলেছিলেন তা আসলে ফাঁকা বলি। আমাদের ঐক্যবদ্ধ করার বদলে ডেমোক্র্যাটদের সাথে কাজের সুযোগই দেননি। আমরা এমন একটি প্যাকেজের প্রস্তাব দিয়েছিলাম যা একই সাথে ক্ষতিগ্রস্তদের সহায়তার পাশাপাশি রাষ্ট্রের অর্থ বাঁচাতো, তবে তারা একতরফা পথই বেছে নিয়েছে। করোনার ক্ষতি থেকে ঘুরে দাঁড়াতে স্কুল, স্থানীয় প্রশাসন, রেস্টুরেন্ট ব্যবসা, এয়ারলাইন্সেও আর্থিক সহায়তার সিদ্ধান্ত আছে নতুন বিলে। আগামী সপ্তাহে হাউসের 2য় দফা অনুমোদনের পর এতে স্বাক্ষর করবেন জো বাইডেন। ডরথি তাসরিন, যমুনা নিউজ। মিয়ানমারের অভ্যুত্থান বিরোধী আন্দোলন দমনে শুধু শনিবার রাতেই সাঁড়াশি অভিযান চালিয়ে ১৭০০-র বেশি মানুষকে আটক করেছে জান্তা। বিষয়টি নিশ্চিত করেছে অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স নামের পর্যবেক্ষক সংস্থা। বিবৃতি অনুযায়ী সবচেয়ে বড় অভিযানটি চালানো হয়েছে বাণিজ্যিক নগরী ইয়াঙ্গুনে। এছাড়া রাজধানী নেইপিদো ও ম্যান্ডেলে শহরেও ফাঁকা বুলেট, কাঁদানে গ্যাস ছড়ে নিরাপত্তা বাহিনী চালায় ব্যাপক ধরপাকড়। তবুও রোববার রাজপথে নেমেছেন হাজার হাজার বিক্ষোভকারী। তাদের মূল দাবি রাজবন্দীদের মুক্তি এবং গণতন্ত্রের পুনরুদ্ধার। দেশটিতে এখন পর্যন্ত সামরিক আগ্রাসনে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৫৫ জন। সহিংসতার জেরে ভারতে আশ্রয় নেওয়া পুলিশ সদস্যদের ফেরত পাঠাতে দেশটিকে চিঠি দিয়েছে মিয়ানমারের সামরিক বাহিনী। 2 প্রতিবেশীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতেই এই আহ্বান জানানো হয়। মিজোরাম রাজ্য কর্তৃপক্ষকে দেওয়া চিঠিতে বলা হয়, 8 পুলিশ কর্মকর্তা সীমান্ত পাড়ি দিয়ে আশ্রয় নিয়েছেন। রাজ্য প্রশাসন জানিয়েছে দিল্লির সিদ্ধান্তই চূড়ান্ত। রয়টার্সের তথ্য অনুযায়ী মিয়ানমারে চলমান রাজনৈতিক সহিংসতার মধ্যে ভারতে আশ্রয় নেন কমপক্ষে 30 পুলিশ সদস্য। আন্দোলন দমনের নির্দেশ অমান্য করেন তারা, পরে জান্তার ভয়ে দেশ ছাড়েন। গণমাধ্যমের দাবি, মিয়ানমারের অনেক বেসামরিক নাগরিকও ভারতে আশ্রয় নিয়েছে। আফগানিস্তানে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় গোয়েন্দা বিভাগের প্রধান কৌশলী সহ 9 জন নিহত হয়েছেন। শনিবার রাজধানী কাবুলে এই হামলা হয়। আফগান কর্মকর্তারা বলেন, সৈয়দ মাহমুদ আঘা দপ্তরে যাচ্ছিলেন। পথেই গাড়ি বহরে বিস্ফোরক ছুড়ে হামলাকারীরা। তাতে দেহরক্ষী সহ আরও 2 পথচারী নিহত হন। কোনো গোষ্ঠী এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি। কাতারে তালেবান ও সরকারের মধ্যেই চলমান শান্তি প্রক্রিয়ার মধ্যে এ ধরনের হামলা চলল। গেল মঙ্গলবার আফগানিস্তানে 3 নারী সাংবাদিক হত্যার দায় স্বীকার করে আইএস। নীল নদের পানি বন্টন ইস্যুতে সুদানের পাশে থাকার ইঙ্গিত দিয়েছে মিশর। প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসি বাঁধ নির্মাণে ইথিওপিয়ার প্রতি আহ্বান জানান। 2019 সালে বশির সরকারের পতনের পর প্রথমবারের মতো দেশটি সফরে যান সিসি। সাক্ষাৎ করেন ক্ষমতাসীন কাউন্সিল প্রধান ও প্রধানমন্ত্রীর সাথে। 2 দেশের সম্পর্ক উন্নয়নে এই সফর বেশ গুরুত্বপূর্ণ। রাজনীতিকরা এ সময় ইথিওপিয়া সুদান সীমান্ত সংঘাত, লোহিত সাগর এবং আঞ্চলিক নিরাপত্তা সহ পারস্পরিক সহযোগিতা ইস্যুতে আলোচনা করেন। নীল নদে বাঁধ নির্মাণ ঘিরে ইথিওপিয়ার সাথে টানাপোড়েন 2 দেশের এখনো চলছে। যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে ফেরত পাঠানো অভিবাসন প্রত্যাশীরা হচ্ছেন ধর্ষণ, অপহরণ, চাঁদাবাজির শিকার। শনিবার এক প্রতিবেদনে এই ভয়াবহ তথ্য জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। ওই প্রতিবেদনে উঠে আসে ভুক্তভোগী ডজন খানেক পরিবারের বর্ণনা। তারা সবাই ট্রাম্পের স্বীকৃত বিতর্কিত অভিবাসী সুরক্ষা নীতি এমপিপি অনুযায়ী দেশে ফিরতে বাধ্য হন। তদন্ত প্রতিবেদনে বেরিয়ে এসেছে, এসব অপরাধের সাথে জড়িতরা সবাই মেক্সিকো পুলিশ, অভিবাসন বিভাগের কর্মকর্তা এবং অসাধু মানব পাচার চক্রের সদস্য। পরে বন্দি মুক্তির বিনিময়ে মোটা অঙ্কের অর্থ দাবি করে অপহরণকারীরা, নতুবা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি বা ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
আর্জেন্টিনা যখন ফিরল কোভিড পরবর্তী স্বাভাবিক জীবনে, সেই সময় প্রতিবেশী ব্রাজিলের 2টি শহরে নতুনভাবে কড়াকড়ি আরোপ করা হলো। মহামারীর বিস্তার রোধে সাও পাওলো এবং রিও ডি জেনেরিও শহরে জারি করা হয়েছে রাত্রিকালীন কারফিউ। বিকেল 5টার মধ্যে সব রেস্তোরাঁ, পানশালা এবং দোকানপাট বন্ধের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এমনকি যান চলাচলেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। বাসিন্দাদের স্টে অ্যাট হোম অর্ডার দিয়েছে কর্তৃপক্ষ। গেল দুদিনে লাতিন দেশটিতে 2,60,000-এর বেশি মানুষের শরীরে নতুনভাবে কোভিড-19 শনাক্ত হয়েছে। দৈনিক মৃত্যু এখনও 1,500-এর কাছাকাছি। সরকার বিরোধী বিক্ষোভ সহিংসতায় উত্তাল প্যারাগুয়ে। আন্দোলনের জেরে 3 মন্ত্রীকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট। করোনা পরিস্থিতির অবনতিতে বিপর্যস্ত দেশটির স্বাস্থ্য বিভাগ। চিকিৎসা মিলছে না অন্যান্য কোনো রোগের। হাসপাতালগুলোতে ধারণ ক্ষমতার তুলনায় অতিরিক্ত ভিড়। ওষুধের তীব্র সংকটে ক্ষুব্ধ নাগরিকরা। মহামারী মোকাবেলায় সরকারের ব্যর্থতার অভিযোগে কদিন ধরে রাজপথে বহু মানুষ। গত দুদিনে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। আন্দোলনকারীদের বাধা দিলে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষ হয়। আন্দোলনের তীব্রতার জেরে মন্ত্রিসভায় এলো এই রদবদল। ইউক্রেনের যাত্রীবাহী বাস পোল্যান্ডে প্রাণঘাতী দুর্ঘটনায় পড়েছে। শনিবারের সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 6 জন, আহত কমপক্ষে 41। পুলিশ জানায় দুদেশের সীমান্তবর্তী এলাকায় মধ্যরাতে এই দুর্ঘটনা ঘটে। বাসটি সড়কের বাঁধ ভেঙে পড়ে গভীর গিরিখাতে। স্থানীয় গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী ইউক্রেনের লাইসেন্সধারী বাসটিতে ছিলেন 57 জন যাত্রী এবং 2 চালক। ফায়ার ব্রিগেডের বিশাল বহর, স্বাস্থ্যকর্মীরা ছাড়াও উদ্ধার অভিযানে অংশ নেয় হেলিকপ্টার। সংকটাপন্ন যাত্রীদের হেলিকপ্টারের মাধ্যমেই হাসপাতালে নেওয়া হয়। দুর্ঘটনার মূল কারণ এখনও জানা যায়নি। ভারতের কর্ণাটকে হয়ে গেল ঐতিহ্যবাহী মহিষের দৌড়। রোববার বেঙ্গালুরু শহরে প্রতিযোগিতায় অংশ নেয় 150 জোড়া মহিষ। ফসল তোলার মৌসুম শেষে বার্ষিক এই আয়োজন রাজ্যটির 100 বছরের রেওয়াজ। অবশ্য কাম্বালা নামের প্রতিযোগিতায় নিয়ে ঘোর আপত্তি রয়েছে প্রাণী অধিকার কর্মীদের। 2014 সালের প্রতিযোগিতাটি নিষিদ্ধ করেন আদালত, তবে 3 বছর পর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। মূলত কর্ণাটকের ধান খেতে কাদার মধ্যে এই দৌড়ের আয়োজন হয়। জোড়া বেঁধে প্রতিযোগিতায় অংশ নেয় মহিষের দল। বিজয়ী জোড়ার জন্য থাকে অর্থ পুরস্কার। আয়োজকদের মতে পুরস্কার নয়, বরং গ্রামীণ সংস্কৃতি রক্ষার জন্যই এই আয়োজন করে যাওয়া হচ্ছে। দর্শক, এই ছিল যমুনা আইডেসকে। এতক্ষণ যারা সাথে ছিলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ।